দেন হচ্ছে ভিডিও করেন। আচ্ছা, আমাদের ডিসি জেনারেটরের ক্যারেক্টারিস্টিক, এটা হচ্ছে আজকের টপিক। ডিসি জেনারেটরের তিনটা ক্যারেক্টারিস্টিক নিয়ে আমরা মেইনলি দেখবো। একটা হচ্ছে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক, একটা হচ্ছে ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক, আর একটা হচ্ছে এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, একটু থিওরিটিক্যাল পার্ট একটু শুনে পরে আবার রেকর্ডিং দেখে ক্লিয়ার করে নিতে হবে আর কি। ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিকটাকে আমরা ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক অথবা নো লোড ক্যারেক্টারিস্টিক বলি। নো লোড বলতে আমরা যে সার্কিটটা কানেক্ট করতাম, এটা ছিল এই পাশে একটা কয়েল, শান্টে একটা কয়েল, এইদিকে সিরিজে একটা কয়েল ছিল, এটাকে আমরা বলতাম আর্মেচার কয়েল। আর্মেচার কয়েল, আর্মেচার রেজিস্ট্যান্স, এরপর আমরা লোডে কানেক্ট করতাম। ঠিক আছে, এই লোডের জায়গাটা যখন ফাঁকা থাকবে, এখানে যদি কোনো কিছু না থাকে, তাহলে হচ্ছে আমরা এটাকে বলবো ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স। ওপেন সার্কিট কার্ভ এখানে বলছে, দা ওপেন সার্কিট কার্ভ ইজ জাস্ট দ্য ম্যাগনেটাইজেশন কার্ভ। ম্যাগনেটাইজেশন কার্ভ হচ্ছে আমাদের যে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থাকলে ওর বি আর এইচ এর একটা গ্রাফ প্লট করি আমরা, বি ভার্সাস এইচ। তো ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিকটা ওইটাতেই হচ্ছে শো করবে আর কি। এখন ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক আমরা আসলে প্লট করি কি বা ড্র করি কি, এটা ইম্পর্টেন্ট। ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিকে আমরা হচ্ছে ফিল্ড কারেন্টটা চেঞ্জ করি, তাহলে আমাদের এক্স অ্যাক্সিসে হচ্ছে ফিল্ড কারেন্ট থাকবে, আর ওটার টার্মিনাল ভোল্টেজটা আমরা রেকর্ড করব। তাহলে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিকটা যদি দেখি, ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিকটা দেখতে কিছুটা এরকম, যে আমাদের এক্স অ্যাক্সিসে হচ্ছে আমরা ফিল্ড কারেন্ট প্লট করতেছি, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমরা নো লোড ভোল্টেজটা প্লট করতেছি। এখন এখানে যদি দেখেন, এটা হয়তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, n1 n2 n3, আমরা যখন স্পিড বাড়াই, স্পিড বাড়ালে দেখেন গ্রাফটা উপরে শিফট হচ্ছে। স্পিড বাড়ালে গ্রাফটা উপরে শিফট হচ্ছে, মানে স্পিড বাড়ালে আমাদের নো লোড ভোল্টেজটা ইনক্রিজ করতেছে। এখন এটা আমরা কোথা থেকে পাইছি? স্পিড বাড়ালে হচ্ছে ভোল্টেজ ইনক্রিজ করতেছে, এটা হচ্ছে আমাদের প্রথম দিকের একটা ফর্মুলা ছিল, ইজি ইকুয়াল টু phi zn by 60, phi zn by 60 into p by a। একদম প্রথম দিকে কতদিন ম্যাথ করার সময় দেখিয়েছিলাম। এন যদি বাড়ে, স্পিড যদি বাড়ে, তাহলে আমাদের জেনারেটেড ইএমএফটাও হচ্ছে বাড়বে। এখান থেকে হচ্ছে এটা পাইলাম। তাহলে এই যে এন ওয়ানটা যদি বাড়ে, তাহলে আমাদের এন ওয়ান থেকে এন টু এন থ্রি হচ্ছে, এন ওয়ানটা এন টু থেকে লেস আর কি। ঠিক আছে, এন থ্রিটা হচ্ছে সবচেয়ে বেশি, তাহলে স্পিড বাড়লে আমাদের নো লোড ভোল্টেজটা ইনক্রিজ করবে। আর নো লোড ভোল্টেজটা আবারও বলতেছি, নো লোড ভোল্টেজ হচ্ছে আমরা যদি এই আউটপুটে লোডটা বাদ দিয়ে দিই, লোডটা বাদ দিয়ে দিলে তাহলে হচ্ছে আমরা নো লোড ভোল্টেজটা পাবো। আমাদের একটা ক্যারেক্টারিস্টিক আমরা ফিল্ড কারেন্ট ভার্সাস নো লোড ভোল্টেজ। আচ্ছা, আরেকটা ক্যারেক্টারিস্টিক আছে, এটাকে বলে ইন্টারনাল অথবা টোটাল ক্যারেক্টারিস্টিক। এটা হচ্ছে যদি আমরা লোড কানেক্ট করি, লোড কানেক্ট করার পর যে ক্যারেক্টারিস্টিকটা পাবো, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক অর টোটাল ক্যারেক্টারিস্টিক। লোড কানেক্ট করার পর যেটা, এটা আমরা নরমালি যে ইজি দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করব। আর এখানে একটু খেয়াল করি, এখানে আমাদের লোড যখন কানেক্ট করি, তো আমাদের এটা আমরা জাস্ট মনে রাখবো,
ড্রপ ডিউ টু ডিম্যাগনেটাইজিং ইফেক্ট অফ আর্মেচার রিঅ্যাকশন। এখানে একটা আর্মেচার রিঅ্যাকশন একটা টার্ম আছে, এটা আমরা ডিটেইলসে যাব না, গেলে আরেকটা টপিকের ভিতরে ঢুকে যাওয়া লাগবে। তো এই আর্মেচার রিঅ্যাকশনের কারণে আমরা যখন লোড কানেক্ট করি তখন আমাদের জেনারেটেড ভোল্টেজ ইজিটা হচ্ছে ই নট থেকে কম হয়। ঠিক আছে, তাহলে আমাদের ইজি যেটা, আচ্ছা এটা দিয়ে কি লিখতেছি, আমাদের ইজিটা হচ্ছে ই নট থেকে কম হবে। ইজি ক্যান বি ডিটারমাইন মানে আমরা হচ্ছে ইজি বের করতে হইলে ই নট মাইনাস ভোল্টেজ ড্রপ ডিউ টু আর্মেচার রিঅ্যাকশন। আর্মেচার রিঅ্যাকশন কি আপাতত আমাদের জানা দরকার নেই। তো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অর টোটাল ক্যারেক্টারিস্টিক, এটা হচ্ছে লোড কানেক্টেড। লোড যখন আমরা কানেক্ট করে দিই তখন আমরা ইন্টারনাল অথবা টোটাল ক্যারেক্টারিস্টিকটা পাবো। আচ্ছা, ফাইনালি আমাদের আরেকটা ক্যারেক্টারিস্টিক আছে, এটা হচ্ছে এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক। এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ আর লোড কারেন্টের মধ্যে প্লট। এখন এটা কোত্থেকে আসলো আমরা আরেকবার যদি একটু খেয়াল করি, আমাদের সেপারেটলি এক্সাইটেড জেনারেটর যেটা ছিল, সেপারেটলি এক্সাইটেড জেনারেটর এখানে আমাদের একটা ফিল্ড কয়েল ছিল। ঠিক আছে, ফিল্ড কয়েল থেকে আমাদের এখানে একটা আর্মেচার কয়েল, আর এখানে আমরা দেখাইছিলাম যে আর্মেচারে যে জেনারেটেড ভোল্টেজটা এটা হচ্ছে আমাদের ইজি। আর আমাদের ফাইনালি লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা, এটাকে আমরা বলি হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। ঠিক আছে, আমাদের তিনটা, আমরা আবারও বলি, প্রথম দিকে আমরা দেখলাম ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক ওসিসি, তারপরে দেখলাম ইন্টারনাল, আর ফাইনালি হচ্ছে এক্সটার্নাল। এই তিনটা ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক হচ্ছে একই, বাট এই লোডটা সরায় দিব, লোডটা সরায় দিলে আমাদের এই ইজির জায়গায় যেটা আসে সেটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, আর লোড সহ থাকলে সেটা হচ্ছে ইজি, আর লোডের বরাবর যে ভোল্টেজটা আমরা পাই এটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ। আচ্ছা, তো আমাদের লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা এটার সাথে যদি আমরা আইএল প্লট করি, লোড কারেন্ট, তাহলে আমরা পাবো হচ্ছে এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক। তো সেপারেটলি এক্সাইটেড জেনারেটর যদি হয়, আমরা তিনটা ক্যারেক্টারিস্টিক একটা গ্রাফের মধ্যে আনতেছি। আহ, এটা যদি দেখেন প্রথমটা, এটা হচ্ছে আমাদের নো লোড ভোল্টেজ ই নট। নো লোড ভোল্টেজ থেকে আমরা বললাম যে আর্মেচার রিঅ্যাকশন নামে একটা জিনিস আছে, আর্মেচার রিঅ্যাকশনের জন্য কিছুটা ভোল্টেজ ড্রপ হলে আমরা হচ্ছে ইন্টারনাল ক্যারেক্টারিস্টিকটা পাচ্ছি, এটা হচ্ছে ইজি। আর আমাদের লোডের মধ্যে যাওয়ার সময় আর্মেচারের জন্য, আর্মেচার রেজিস্ট্যান্সের জন্য, আর্মেচার রেজিস্ট্যান্স আর আর্মেচার রিঅ্যাকশন দুইটা একই না। ঠিক আছে, আর্মেচার রেজিস্ট্যান্সের জন্য যদি কিছু ড্রপ হয় তখন আমরা ফাইনাল এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক যেটা ভি সেটা পাইলাম। ঠিক আছে, এটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের জন্য। ঠিক আছে, সেপারেটলি এক্সাইটেড হচ্ছে এটা ছিল যে আমাদের শান্ট কয়েলটা আলাদা, আর এখানে আমাদের লোড কানেক্ট, এটা ছিল সেপারেটলি এক্সাইটেড। আর একটা জিনিস নরমালি খেয়াল করবেন, সেপারেটলি এক্সাইটেডে আমরা যদি লোড কারেন্টটা বাড়াই তাহলে আমাদের ভোল্টেজ জেনারেলি কমে, যেই ভোল্টেজই হোক। কারেন্ট বাড়ালে ভোল্টেজটা কমে, দেখেন ডান পাশে যত যাচ্ছে আমাদের ভোল্টেজটা ফল করতেছে, এটা তো ফল করে, এটা তো ফল করে, নো লোড ভোল্টেজটা শুধু ফল করে না। তারপরে আছে আমাদের ডিসি সিরিজ জেনারেটর। সিরিজ জেনারেটরের কেসে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কারেন্ট যদি বাড়ে তাহলে আমাদের ভোল্টেজও বাড়ে। সিরিজ জেনারেটর কোনটা ছিল, সিরিজ জেনারেটর হচ্ছে আমাদের এই যে শান্ট কয়েল যেটা, মানে এটা তো আমরা সিরিজের জন্য আর এস ই লিখবো, আর আমাদের আর্মেচার কয়েল সবগুলো একসাথে, এটা ছিল আমাদের সিরিজ জেনারেটর। সিরিজ জেনারেটরে যেটা নর্মালি দেখা যায়, আমরা যদি কারেন্ট ইনক্রিজ করি, কারেন্ট ইনক্রিজ করলে আমাদের ভোল্টেজটাও ইনক্রিজ করে সাধারণত।
এখন আমাদের আবারও গ্রাফের কেসে যদি দেখেন, আমাদের প্রথম গ্রাফটা হচ্ছে নো লোড ভোল্টেজ, বা এটা আমাদের ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক। তারপরে সেকেন্ডটা হচ্ছে ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক, এখানে আমরা ইজি প্লট করতেছি। আর লাস্টেরটা হচ্ছে এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক, এখানে ভি, আর এটা আরেকটা নাম হচ্ছে টার্মিনাল ভোল্টেজটা আমরা প্লট করলে যেটা আসে। ঠিক আছে, গ্রাফগুলো একটু ভালো করে খেয়াল রাখবো, গ্রাফগুলো ইন্টারপ্রিটেশন আসতে পারে। ফাইনালি আমাদের একটা কম্পাউন্ড জেনারেটর বলে একটা জিনিস আছে, ডিসি কম্পাউন্ড জেনারেটর। কম্পাউন্ড জেনারেটরটা কি রকম, আমরা দেখলাম যে একটাতে হচ্ছে আমাদের ফিল্ড কয়েলটা প্যারালালে থাকে। এখানে যেমন দেখেন, এখানে এটা হচ্ছে আমাদের ফিল্ড কয়েল, এখানে হচ্ছে ফিল্ড কয়েলটা সিরিজে, কিছুগুলাতে থাকে ফিল্ড কয়েলটা প্যারালেলে। আর কম্পাউন্ড জেনারেটরটা যদি দেখতে চাই, আমরা কম্পাউন্ড জেনারেটরে একটা ফিল্ড কয়েল হচ্ছে প্যারালেলে থাকে, এটা ধরেন আমরা বললাম আর শান্ট, আরেকটা ফিল্ড কয়েল আর্মেচারের সাথে সিরিজে থাকে। দোনোটাই থাকে, সিরিজও থাকে, প্যারালেলও থাকে। এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড জেনারেটরের। এখন আমরা একটা জিনিস খেয়াল করলাম, আমাদের শান্ট যেটা ছিল, শান্ট আর সেপারেট দুটা একই রকম বিহেভ করে। শান্ট অথবা সেপারেটে দেখলাম আমাদের কারেন্ট ইনক্রিজ করলে ভোল্টেজটা ডিক্রিজ করে নরমালি। সিরিজে আমরা দেখলাম কারেন্ট ইনক্রিজ করলে ভোল্টেজও ইনক্রিজ করে। ঠিক আছে, কম্পাউন্ডে দুইটাই পাওয়া যায়, ডিপেন্ডিং অন আমরা কিভাবে হচ্ছে জিনিসটাকে অ্যারেঞ্জ করছি। তো এই প্রথম রেড কার্ভটা যদি দেখি, এখানে দেখেন কারেন্ট বাড়লে হচ্ছে ভোল্টেজ নরমালি বাড়তেছে বিতে, বিতে হচ্ছে কারেন্ট বাড়লে ভোল্টেজ বাড়ে। সি যদি দেখেন, যেটা ফ্ল্যাট কম্পাউন্ড বলছে, এখানে কারেন্ট বাড়লে ভোল্টেজ একবার বাড়ে আবার কমে, দোনোটাই হয়। আর লাস্টে আছে একটা আন্ডার কম্পাউন্ড, আন্ডার কম্পাউন্ডে দেখবেন কারেন্ট যদি বাড়ায় ভোল্টেজ হচ্ছে কমে। তাহলে আন্ডার কম্পাউন্ডটা যদি দেখেন, আন্ডার কম্পাউন্ডটা কিছুটা শান্টের মতো বিহেভ করে, যদিও আমাদের কম্পাউন্ড জেনারেটরে সিরিজ শান্ট দোনোটাই থাকে। আন্ডার কম্পাউন্ডে নরমালি শান্টের মতো বিহেভ করে। ওভার কম্পাউন্ডে যদি দেখেন, এখানে কারেন্ট ইনক্রিজ করলে ভোল্টেজও ইনক্রিজ করে, এটা কারেন্ট ইনক্রিজ করলে ভোল্টেজও ইনক্রিজ করে, তাহলে এটা কিছুটা সিরিজের মতো বিহেভ করে। আর এটা হচ্ছে দোনোটার মতোই বিহেভ করে, ফ্ল্যাট কম্পাউন্ড। তাহলে আমাদের ডিসি কম্পাউন্ড জেনারেটর যেটা, এটার কিছু প্যারামিটার চেঞ্জ করে আমরা এটাকে হচ্ছে সিরিজ হিসেবেও অপারেট করাইতে পারি, শান্ট হিসেবে অপারেট করতে পারি, দুটার মাঝামাঝি হিসেবে অপারেট করতে পারি। এটা আমাদের অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ডেন্ট, যে আমরা এটাকে কোন কাজে ইউজ করতেছি। ঠিক আছে, এই পার্টটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, একটু ভালো করে দেখেন। এখানে ওটার কথা বলছে যে এটা হচ্ছে এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক। এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক কোনটা ছিল, এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক আমরা শুধু টার্মিনাল ভোল্টেজটা প্লট করি। ঠিক আছে, যেটা লোডের বরাবর থাকে ওটাকে আমরা টার্মিনাল ভোল্টেজ বলে রাখি, টার্মিনাল ভোল্টেজ which is across load, মানে লোডের ভোল্টেজ সোজা কথা। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলছে if series winding turns are adjusted so increase in load current causes increase in terminal voltage, তাহলে আমরা বলবো ওভার কম্পাউন্ডেড। সিরিজের উপর যদি প্রায়োরিটিটা বেশি থাকে আর কি। সিরিজ জেনারেটরেও দেখা গেছে যে কারেন্ট বাড়ালে টার্মিনাল ভোল্টেজ বাড়ে। তো এখানে যদি এরকম ক্যারেক্টারিস্টিক পাই আমরা, যে কারেন্ট বাড়লে হচ্ছে ভোল্টেজও বাড়তেছে, তাহলে আমরা এটা ওভার কম্পাউন্ড বলি। তারপরে বলছে টার্মিনাল ভোল্টেজ যদি কনস্ট্যান্ট থাকে মোরলেস লোড কারেন্ট বাড়ালে, সেটা হচ্ছে আমাদের এই যে ফ্ল্যাট কম্পাউন্ড। দেখেন টার্মিনাল ভোল্টেজ বাড়ছে প্রথমে ভায়োলেট কালার কার্ভটাতে, তারপরে আবার টার্মিনাল ভোল্টেজ ফল করছে, মানে মোটামুটি কনস্ট্যান্টই থাকতেছে, বাইরে কমে সেমই থাকতেছে, তাহলে আমরা এটাকে বলবো ফ্ল্যাট কম্পাউন্ডেড। লাস্টে হচ্ছে
A series winding has lesser number of turns. যদি সিরিজ ওয়াইন্ডিং এর টার্নটা কম থাকে আর কি, যে নাম্বার অফ টার্নস ইন সিরিজ ওয়াইন্ডিং ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ টার্নস ইন শান্ট ওয়াইন্ডিং। এই যে এটা হচ্ছে আমাদের সিরিজ ওয়াইন্ডিং, এটা হচ্ছে আমাদের শান্ট ওয়াইন্ডিং। তাহলে আমাদের দেখা যায় এটা শান্টের প্রায়োরিটিটা বেশি পায়, তাহলে এটা আন্ডার কম্পাউন্ডেড হয়ে, জেনারেটর ইজ সেড টু বি আন্ডার কম্পাউন্ডেড। এটা একটু ভালো করে করব, কম্পাউন্ড জেনারেটরটা। স্যার আচ্ছা, ম্যাথ প্রবলেমের মধ্যে আমরা হ্যালো। 2.11 ক্লাসে করছি, 2.12 টাও ক্লাসে করছি, 13 টাতে আসি। একটা কোশ্চেন ছিল। এই ফর্মুলাটা লাগবে, ঠিক আছে, 5Zn/60 ইনটু P/A। আচ্ছা, আমরা দেখি আমাদের কি কি কোশ্চেন দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে। আর্মেচার অফ এ 6 পোল, তাহলে আমাদের P এর ভ্যালু 6, 600 rpm, তাহলে n হচ্ছে 600। আর ল্যাপ উন্ড বলছে, ঠিক আছে, এটা কতদিন বলে দিছি। ল্যাপ উন্ড হলে আমাদের এ যেটা, এটা হচ্ছে পি এর ইকুয়াল হবে, মানে 6। আর এর মধ্যে 90 স্লটস আছে। if each coil has 4 turns calculate the flux per pole, মানে আমাকে phi চাইছে এই কোশ্চেনে, phi কত, আর ইএমএফ বলে দিয়েছে 288 ভোল্ট। তো ফর্মুলা এটা 5Zn/60 বা কিন্তু পিভাই যেভাবে বলি আমরা, আমরা যদি ভ্যালুগুলো একটু বসাই, ঠিক আছে, তাহলে আমাদের এটা 288, নাম্বার অফ পোলস কত 6, ফাই বের করতে বলছে। জেডটা আমরা এখনো ক্লিয়ার না, জেডটা নিয়ে একটু পরে আসতেছি, তাহলে জেডটাও রাখলাম। এন হচ্ছে 600 আরপিএম, 60, আর এ বললাম আমাদের ল্যাপ উন্ড হওয়ার কারণে দুটোটা ইকুয়াল হবে, তাহলে এর ভ্যালু 6। এখন নাম্বার অফ কন্ডাক্টরস আমরা কিভাবে বুঝবো, ওরা বলছে যে 90 স্লট আছে, ঠিক আছে। আমরা বলেছিলাম আমাদের কয়েল গুলা আর্মেচারে কিছু স্লট থাকে, এই স্লটের ভিতরে হচ্ছে আমরা কয়েল গুলো ঢুকাই আর কি। এরকম 90টা স্লট আছে, আর ইচ কয়েল হ্যাজ 4 টার্নস। এখন কয়েলের 4 টার্ন বলতে আমাদের কন্ডাক্টরটা কি রকম, ওরা যেটা বলে একটা টার্ন যদি হয়, একটা টার্ন বলতে এদিকে যাচ্ছে আবার এমন করে রিটার্ন করতেছে, এটা হচ্ছে একটা টার্ন। ওটা যাচ্ছে আবার একটা রিটার্ন করতেছে, তো এই একটা টার্নকে ওরা কনসিডার করে দুইটা কন্ডাক্টর, ঠিক আছে। একটা টার্নে যেহেতু একবার যাচ্ছে আবার ওটা আবার রিটার্ন আসতেছে, তাহলে এটাকে ওরা দুইটা কন্ডাক্টর হিসেবে কনসিডার করে আর কি। তো যদি চারটা টার্ন থাকে, চারটা টার্ন হবে 4 × 2, 8টা কন্ডাক্টর। আচ্ছা, আমাদের বলছে 90 স্লট আছে, তাহলে আমাদের প্রত্যেকটা স্লটে 8টা করে কন্ডাক্টর যাবে আর কি। কন্ডাক্টরস পার স্লট হচ্ছে 8টা, তাহলে টোটাল কন্ডাক্টরস 90 × 8, এটা আছে, এটা হচ্ছে 720, ঠিক আছে। তাহলে এখানে 720 হয়ে গেলে আমাদের জেড এর ভ্যালু এখানে বসায় দিলে আমাদের ফ্লাক্স পার পোলটা চলে আসবে। আচ্ছা, আমি অনেক বড় টান দিছি, কারো কি কোনো কোয়েশ্চেন আছে সোফার? আচ্ছা, আমি রেকর্ডিংটা দিয়ে নমস্কার দিব। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি রেকর্ডিং তো দিয়ে দিচ্ছি, আপনারা দেখে কোয়েশ্চেন থাকলে দরকার হইলে আবার ফিজিক্যাল ক্লাসে জিজ্ঞেস করেন, এখন হয়তো অনেকেই উঠেনও নি। যাই হোক, আর পরের কোয়েশ্চেনটা দেখি। 100 কিলোওয়াট 240 ভোল্ট শান্ট জেনারেটর, এই ইনফরমেশন যেটা প্রোভাইড করে, 100 কিলোওয়াট 240 ভোল্ট শান্ট জেনারেটর, এই ইনফরমেশন যেটা প্রোভাইড করে, এটা মনে রাখবেন, এটা হচ্ছে লোডের ইনফরমেশন। has a field resistance of 50 ওহম, আমাকে শান্ট বলে দিয়েছে, ঠিক আছে, আমি নিজের ইচ্ছা মতো করি নাই, শান্ট বলছে, এজন্য আমরা আমাদের ফিল্ড কয়েলটা শান্টে প্লেস করছি।
এজ এ ফিল্ড রেজিস্ট্যান্স অফ 55 ওহম আর আর্মেচার রেজিস্ট্যান্স আমরা বলছি এটা একটু এখানে ড্র করে দেখায় দিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 0.077 ওহম আর্মেচার রেজিস্ট্যান্স বলছে ফাইন্ড দ্য ফুল লোড জেনারেটেড ভোল্টেজ, মানে ইজি বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা জেনারেটরের জন্য ইজির একটাই ফর্মুলা, জেনারেটেড ভোল্টেজ ইজি, সেটা হচ্ছে ইজি ইকুয়াল টু ভি প্লাস আইএ ইন্টু আর। জেনারেটরের জন্য ইজি ইকুয়াল টু ভি প্লাস আইএ ইন্টু আর। আমরা দেখি আমাদের ইনফরমেশন কি কি আছে। লোডের ভোল্টেজ দেওয়া যেটা, এটাই তো আমাদের টার্মিনাল ভোল্টেজ বি, তাহলে 240। আই এটা হচ্ছে আমরা জানি না। আর এ কি জানি, আর এটা জানি, আর এ হচ্ছে 0.067। এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। ঠিক আছে, তাহলে আমাদের ইজি বের করতে গেলে আমার হচ্ছে আই এটা লাগতেছে, আর্মেচারের কারেন্টটা লাগতেছে। আচ্ছা, এখন শান্টের কেসে যদি দেখেন, আমরা একটু এখানে মুছতেছি, এখানে আমরা যদি একটা কেসিএল অ্যাপ্লাই করি এই পয়েন্টটাতে, তাহলে দেখবেন আর্মেচার কারেন্টটা গিয়ে একটা হচ্ছে শান্ট পার্টে যাচ্ছে, আরেকটা হচ্ছে লোড লোড পার্টে যাচ্ছে। তাহলে আমাদের আর্মেচার কারেন্টটা দরকার, আর্মেচার কারেন্ট ইকুয়াল টু লোড কারেন্ট প্লাস শান্ট কারেন্ট। আচ্ছা, শান্টে যদি দেখি, আমাদের এই শান্ট ফিল্ডের যে ভোল্টেজটা, এটা তো এই 240 ভোল্টের সাথে প্যারালালে কানেক্ট করা, তাহলে এটার বরাবর 240 ভোল্ট হবে। তাহলে শান্টের কারেন্ট কি হবে, ভি ইকুয়াল টু আই আর, এইভাবে করি, ভি শান্ট ইকুয়াল টু আই শান্ট আর শান্ট। এখান থেকে শান্টের কারেন্টটা ইজিলি বের করা যাবে। শান্টের ভোল্টেজ হচ্ছে 240 ডিভাইডেড বাই 55, এটা করলে আসে, ওরা করছে 4.36 এম্পিয়ার। এটা গেল আমাদের শান্টের কারেন্ট। আচ্ছা, শান্টের কারেন্টটা পেয়ে গেলাম। এখন আমরা যদি বলি লোড কারেন্ট কিভাবে বের করব, তো আমাদের এখানে লোডের কিছু ইনফরমেশন প্রোভাইড করা আছে। প্রথমে দেখেন 100 কিলোওয়াট 240 ভোল্ট, তাহলে এটা দেওয়া আছে পাওয়ার, এটা দেওয়া আছে ভোল্টেজ। আমরা তো একটা কমন ফর্মুলা জানি, পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট। ঠিক আছে, আমরা থ্রি ফেজে পাওয়ারের কিছু ডিফারেন্ট ফর্মুলা দেখছি। ঠিক আছে, থ্রি ফেজটা এসি এর জন্য আমরা করি। ঠিক আছে, এখানে আমাদের ডিসি জেনারেটর, তো এখানে আমাদের এসি এর ফর্মুলা গুলো হচ্ছে ইউজ হবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে 100 কিলোওয়াট বসাই, 100 ইনটু 10 কিউব, ভোল্টেজ হচ্ছে 240, আর কারেন্ট হচ্ছে যেটা আছে সেটাই। এখান থেকে আমরা লোডের কারেন্টটাও পেয়ে যাব। ঠিক আছে, লোডের কারেন্ট পেয়ে গেলাম, শান্টের কারেন্ট পেয়ে গেলাম, তাহলে ওই দুইটাকে যোগ করে দিলে আমরা আর্মেচার কারেন্ট পেয়ে যাব। আর আমাদের মেইন সমস্যা কি ছিল, আর্মেচার কারেন্টটা পেয়ে গেলে এই যে এখানে আমাদের আর্মেচার কারেন্টটা বাদ গেছিল, এই আর্মেচার কারেন্টটা যদি বসায় দিই, তাহলে আমাদের এই জেনারেটেড ভোল্টেজ অথবা ফুল লোড জেনারেটেড ভোল্টেজ এটা আমরা হচ্ছে পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, কারো কোয়েশ্চেন থাকলে ইন্টারাপ্ট করেন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আরেকটা কোয়েশ্চেন, এখানে দেখেন শান্ট জেনারেটর সাপ্লাইজ 96 এম্পিয়ার এট a টার্মিনাল ভোল্টেজ অফ 200 ভোল্টস। আমরা আবারও বলতেছি, প্রথম দিকের যে ইনফরমেশন গুলো, এটা আমাদের লোড সাইডের ইনফরমেশন থাকে নরমালি। টার্মিনাল ভোল্টেজটা তো এমনিতেই লোডের ভোল্টেজ, তাহলে এটা আমাদের লোডের ইনফরমেশন। তারপরে বললো যে আর্মেচার এন্ড শান্ট ফিল্ড, আর্মেচারের বলছে 0.1, শান্টের বলছে 50, এগুলো বসাইছে 50, আর্মেচারের 0.1 ওহম এখানে লিখে দিছে। আচ্ছা, আর আয়রন এন্ড ফ্রিকশন লসের একটা ইনফরমেশন দিছে। প্রথমে বলছে জেনারেটেড ইএমএফ, ইএমএফ যেটা একটা দেখছি, জেনারেটেড ইএমএফ এর ফর্মুলা ওয়ান সেকেন্ড আগের মতোই, ইজি ইকুয়াল টু ভি প্লাস আইএ ইনটু আরএ। ওয়ান সেকেন্ড যেটা আমাদের সমস্যা হয়েছে, আমরা ভি হচ্ছে জানি 200 ভোল্ট, আইএ কত এটা আবার জানি না, আর আর এটা হচ্ছে এবারে বলছে 0.1।
আমাকে আবারও হচ্ছে আই এটা বের করতে হবে আর কি। যেহেতু আমাদের শান্ট জেনারেটর গ্রাফটা আগের মতোই, তাহলে আই এ হচ্ছে আমরা আবার আগের মতোই করব। আই এ ইকুয়াল টু আই এল প্লাস আই শান্ট। এখন একটা মজার জিনিস, এখানে আমাদের লোড কারেন্টটা দিয়ে দিচ্ছে, তাহলে লোড কারেন্টটা এবার বের করতে হচ্ছে না, শান্টেরটা বের করতে হবে। শান্টেরটা আগে যেভাবে বের করছি আর কি, যেখানে প্যারালালে কানেক্ট করা, তাহলে শান্টের বরাবর 200 ভোল্টই হবে। তাহলে শান্টের কারেন্ট হবে 200/50, which is 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, শান্টের কারেন্ট 4 অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। আর আইএল হচ্ছে আপনার দেওয়া 96, তাহলে 96 প্লাস 4, এটা আসলে 100 অ্যাম্পিয়ার। আর আইএ পেয়ে গেলে একটু আগে যেই ম্যাথটা দেখাইলাম ওটার মতোই, আইএটা হচ্ছে আমরা এই জায়গায় ইনপুট দিব। ইনপুট দিলে হচ্ছে আমাদের ইজিটা চলে আসবে, ইএমএফ জেনারেটেড বলে, অথবা এটাকে জেনারেটেড ইএমএফ এর ফুল লোড। ঠিক আছে, এরকম অনেক কিছুতে মেনশন করে। আচ্ছা, তারপরে আসলো আমাদের পরের পার্টে, দেখেন আমাদেরকে জিজ্ঞেস করছে কপার লসেস। আচ্ছা, এখন কপার লস বলতে কি? কপার লস হচ্ছে আমাদের যে কয়েল গুলো আছে বা কন্ডাক্টর গুলো আছে, ওদের মধ্যে যে লসটা, এটাকে আমরা বলি হচ্ছে কপার লস। মানে কপারের তারের মধ্যে যে লসটা। আমাদের ডিসি জেনারেটরে কপার লস যদি দেখি, ডিসি জেনারেটরে কপার লস দুই রকম হয়। একটা হচ্ছে আমাদের যে ফিল্ড কয়েলটা দিছি, যেখানে আমরা ডিসি ভোল্টেজ সাপ্লাই দিই, ওই ফিল্ড কয়েলের। আরেকটা হচ্ছে আমাদের যে আর্মেচার কয়েল, দুইটা। ফিল্ড কয়েলের জন্য আমরা যেটা করব এটা খুব সিম্পল। পাওয়ার লস আমরা নরমালি ডিসির জন্য হচ্ছে আই স্কোয়ার আর, সিম্পল। তাহলে ফিল্ড কয়েলের জন্য যদি বলি পিএফ লিখি, তাহলে আই এফ স্কোয়ার মাল্টিপ্লাইড বাই আর এফ। আর আর্মেচার কয়েলের জন্য যদি বলি, তাহলে সেটা হচ্ছে আই এ স্কোয়ার মাল্টিপ্লাইড বাই আর। এটা করলে আমাদের হচ্ছে এটা চলে আসলো আমাদের ফিল্ড কয়েলের কপার লস। এটা চলে আসলো আমাদের আর্মেচার কয়েলের কপার লস। এটা হচ্ছে ফিল্ড কয়েলের, এটা হচ্ছে আর্মেচার কয়েলের কপার লস। আচ্ছা, তো এখানে আর্মেচার কয়েলের কপার লস দেখেন আই এ স্কোয়ার ইন্টু আর এ করে পেলো। আর এখানে হচ্ছে শান্ট অথবা ফিল্ড কয়েলের কপার লস, দুটাকে যদি যোগ করে দিই তাহলে আমাদের টোটাল কপার লস চলে আসে। সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল কপার লস কত, টোটাল কপার লস। কপার লস বললে সবসময় খেয়াল করব যে আমরা ফিল্ড কয়েলটাও ইনক্লুড করব, আর্মেচার কয়েলটাও ইনক্লুড করব। লাস্টে হচ্ছে কমার্শিয়াল ইফিসিয়েন্সি। এখন ইফিসিয়েন্সির যেটা আমাদের নরমাল ফর্মুলা, ওটা দিয়ে করা যায়। ইফিসিয়েন্সি হচ্ছে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইনটু 100%। ঠিক আছে, ইফিসিয়েন্সি হচ্ছে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার ইনটু 100%। এখন আউটপুট পাওয়ারটা আমরা নরমালি আমাদেরকে প্রোভাইড করে দেয়, বা আউটপুট পাওয়ার ইনফরমেশনটা দিয়ে দেয়। এই যে আমরা যেটা লোডের মধ্যে যেটা যাচ্ছে, আমাদের যে 200 ভোল্ট লোড আর ওর যে 96 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, এটাই হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার ক্যালকুলেট করতে ইউজ করতে পারবো। তাহলে আমরা আউটপুট পাওয়ার বলি, এটা নরমাল পাওয়ারের ফর্মুলা ভি ইনটু আই, 200 ইনটু 96, এটা আসে 19,200। এখন সমস্যাটা হচ্ছে আমাদেরকে ইনপুট পাওয়ারটা নরমালি কখনো দিয়ে দেয় না, আউটপুট পাওয়ার প্রোভাইড করে দেয়, ইনপুট পাওয়ারটা নরমালি কখনো দিয়ে দেয় না। তো আমরা এই ফর্মুলাটাকে একটু চেঞ্জ করে ইউজ করতে হবে। আউটপুট ইনপুট পাওয়ারটা আমরা জানি, ইনপুট পাওয়ার হচ্ছে আউটপুট পাওয়ার, আর আমাদের পাওয়ার লস যদি কোনো কিছু থাকে সেটার হচ্ছে যোগফল। তাহলে আমরা পাওয়ার লস গুলা যদি বের করতে পারি, তাহলে আমাদের ইনপুট পাওয়ার চলে আসবে। এখন পাওয়ার লসের ভিতরে আমাদের ডিসি জেনারেটরে দুই রকমের লস থাকে, একটা হচ্ছে কপার কপার লস, আর আরেকটা হচ্ছে আয়রন লস। কপার লসটা আমরা আগের পার্টে বের করছি 1800।
আয়রন লসটা যদি দেখি, আমাদের এখানে আয়রন লস দেওয়া থাকবে, এটা আমাদের বের করা লাগবে না। আয়রন এন্ড ফ্রিকশনাল লসেস হচ্ছে 2500 ওয়াট। এখান থেকে আসে 4300। আমরা সেকেন্ড যে এফিসিয়েন্সির ফর্মুলা, এটা দিয়ে কিন্তু তাহলে আমাদের পার্সেন্টেজ এফিসিয়েন্সিটা বের করতে পারবো আর কি। আমাদের আউটপুট পাওয়ার হচ্ছে 19,200, এটা হচ্ছে 19,200 প্লাস 4,300। এখান থেকে যা আসে আর কি, ওটা আমাদের এফিসিয়েন্সি। ঠিক আছে, এগুলো একটু দেখা লাগবে, এগুলো পরীক্ষায় আসার মতো ম্যাথ। এটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। এটা হচ্ছে আজকে যেটা আমরা প্রথম দিকে পড়াইছিলাম, যে আমাদের ডিসি শান্ট জেনারেটরের ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক। তো ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক কি আরেকবার একটু বলি। ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমাদের নো লোড ভোল্টেজ, আমরা কোনো লোড কানেক্ট না করে যে ভোল্টেজটা পাই, সেটা হচ্ছে আমরা প্লট করছি। আর এখানে হচ্ছে ফিল্ড অ্যাম্পিয়ার মানে ফিল্ড কারেন্ট, আর আর্মেচার ভোল্টেজ যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে প্লট করছি, ঠিক আছে। তা আমাদেরকে ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে 300 আরপিএম এর জন্য। 300 আরপিএম এর জন্য ইনফরমেশন দেওয়া। ওরা বলছে 375 আরপিএম এর জন্য ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক গ্রাফটা হচ্ছে প্লট করতে। এখন আমরা ওই যে ইএমএফ এর ফর্মুলাটা তো জানি, পাই জেড এন বাই 60 ইন্টু পি বাই এ, তাই তো, ইএমএফ বা ভোল্টেজের ফর্মুলা। এখান থেকে যদি দেখি, এখানে ই হচ্ছে প্রপোর্শনাল টু নাম্বার অফ টার্নস, নাম্বার অফ টার্নস না, এন তো হচ্ছে আপনাদের এইখানে স্পিড। তাহলে ই হচ্ছে স্পিডের সাথে প্রপোর্শনাল, মানে আমাদের ভোল্টেজ গুলা স্পিডের সাথে প্রপোর্শনাল হবে। তাহলে এইখানে যে ভোল্টেজ গুলা 7.5, 92, 132, এগুলা হচ্ছে ওর স্পিডের সাথে প্রপোর্শনাল। এখন 375-এ যদি কনভার্ট করতে হয়, তাহলে এটাকে রেশিও করে বের করতে হবে আর কি। তাহলে প্রপোর্শনাল হলে কি হয়, E1 বাই E2 ইকুয়াল টু N1 বাই N2। আচ্ছা, আমরা ধরেন এই প্রথমটা 7.5টাকে 375-এর ভোল্টেজ কত হবে সেটা বের করতে চাচ্ছি। তাহলে E1 বাই 7.5, N1 হচ্ছে 375, আর এটা হচ্ছে 300। 7.5টা যে ভোল্টেজটা পাইছে, এটা হচ্ছে 300 আরপিএম এর জন্য আর কি। তাহলে এখান থেকে E1 পাবো 7.5 ইন্টু 375 বাই 300। এখান থেকে আমাদের E1টা চলে আসবে। তাহলে আমাদের যেহেতু বলছে 375 আরপিএম এর জন্য করতে হবে, তাহলে আমরা প্রত্যেকটা কি এখানে 92-র জন্য হচ্ছে কি করব, আমরা দেখি আমাদের মেইনলি কি করতে হচ্ছে। আমাদের মেইনলি হচ্ছে 375/300, এটা দিয়ে হচ্ছে গুণ করা লাগতেছে আর কি। তাহলে এই 92-র জন্য একই রকম ভাবে 92 ইন্টু 375/300, 132-এর জন্য একই 132 ইন্টু 375/300, এভাবে করে হচ্ছে আমরা বাকিগুলোকে কনভার্ট করবো আর কি। কনভার্ট করলে আমাদের এই যে পরের যে টেবিলটা, এটা আসবে, ঠিক আছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে বলছে এটা একটা গ্রাফ প্লট করতে। তো গ্রাফ আমরা হচ্ছে এগুলার মান বসে আমাদের এটা গ্রাফ পেপারে করা লাগবে, ঠিক আছে, এটা তো আর হাতে হাতে বসে করা যাবে না। গ্রাফ পেপারে যদি নিয়ে যাই, তাহলে আমাদের এই এক্সাইটিং কারেন্ট ভার্সেস ইএমএফ, আমরা এই গ্রাফটা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের গ্রাফটা। আচ্ছা, এখন বললো determine the voltage to which the machine will excite the field if the circuit resistance is 40 ohms। সার্কিটের রেজিস্ট্যান্স যদি 40 ওহম হয়, তাহলে আমরা এক্সাইটেশন ভোল্টেজটা কত হবে, বা এক্সাইটেশন ইএমএফটা কত হবে। আচ্ছা, এখন 40 ওহম এই লাইনটা আমরা কিভাবে পাবো। 40 ওহম লাইনটা যদি একটু চিন্তা করি, 40 ওহম হচ্ছে আমাদের কি, এটা ভোল্টেজ আর কারেন্টের প্লট, আমাদের ভি বাই আই হচ্ছে 40 হইতে হবে। আমরা যে কোনো একটা ভোল্টেজের ভ্যালু নিতে পারি আর কি, এটা কোনো কিছু ম্যাটার করে না, নিজের ইচ্ছা মতো। ধরেন আমরা যদি বলি ভোল্টেজ 80 নিব, তাহলে কারেন্ট নিতে হবে 2, 80/2 করলে 40 আসে, ঠিক আছে। তাহলে আমরা 0 0 থেকে একটা লাইন
আঁকা শুরু করব। কারেন্ট যেহেতু 2, তাহলে সেটা 2,80 এই লাইন পর্যন্ত যাবে আর কি। ধরেন এই যে 2,80 এখানে কোন এক জায়গায় হবে আর কি। এটা ধরে একটা 40 ওহমের একটা লাইন আছে, এটা 40 ওহম রিপ্রেজেন্ট করে। এখন এক্সাইটেশন ভোল্টেজটা এখান থেকে কিভাবে পাবো? 40 ওহমের লাইনটা আমাদের এই ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিকটাকে যেখানে কাট করতেছে, এই যে এই জায়গাটা, 40 ওহমের লাইনটা ওপেন সার্কিট ভোল্টেজকে যেখানে কাট করতেছে 260 ভোল্ট, এটা হচ্ছে আমাদের এক্সাইটেশন ভোল্টেজটা। Voltage corresponding to point A is 260 volt and the machine will excite to 260 volt. আমরা 40 ওহম শান্ট ফিল্ড যদি নিই, তাহলে আমাদের 260 ভোল্টে হচ্ছে এক্সাইটেশন ভোল্টেজটা হবে আর কি। বা নো লোড ভোল্টেজটা হচ্ছে ইয়া হবে। তাহলে নো লোড ভোল্টেজটাকে আমরা E নট ইকুয়াল টু 260 ভোল্ট if RS ইকুয়াল টু 40 ohms। আচ্ছা, এটা একটু ঝামেলার, এটা আরেকবার একটু দেখা লাগবে। তো এটা ছিল একটা পার্ট। আচ্ছা, এখন ওরা বলতেছে পার্ট, আমরা আসলে পার্টি এখন আসি নাই। পার্ট এ তে কি বলে দেখেন, what additional resistance would have to be inserted in the field circuit to reduce the voltage to 200 volts। আমরা দেখলাম যে 375 আরপিএম এ আমাদের ভোল্টেজ লাগে হচ্ছে 260 ভোল্ট। এখন আমরা চাচ্ছি 375 আরপিএম এ আমরা ভোল্টেজটাকে 200 ভোল্টে নিয়ে আসবো। 375 আরপিএম এ ভোল্টেজটাকে হচ্ছে 200 ভোল্টে নিয়ে আসবো। তখন আমরা কি করব, এটা ক্লিয়ার করি। আবার একটু দেখি যে 375 আরপিএম এ লাইনটা আমার 40 ওহমের লাইনটাকে এই জায়গায় কাট করছে, ঠিক আছে। তো আমরা 260 ভোল্টটাকে নিলাম। এখন যদি বলি যে আমাদের 200 ভোল্টে হচ্ছে এক্সাইটেশনটা লাগবে, 200 ভোল্টে, তাহলে আমরা কি করবো? আচ্ছা, এখানে ওরা একটু দিতে ভুল করছে, যে 200 ভোল্টে যদি চাই, এই লাইনটা 200 ভোল্টের হওয়ার কথা, ঠিক আছে। 200 ভোল্টের লাইনটা এটা হওয়ার কথা, ওরা হয়তো এটাকে 200 ধরে করছে, আমরা ধরেন এটাকে হচ্ছে ফর দা টাইম বিং 200 ধরে নিয়ে 200 ভোল্ট থেকে হচ্ছে আমাদের এই ক্যারেক্টারিস্টিক কার্ভে গেছে, ওখান থেকে গিয়ে দেখছে যে আমাদের ফিল্ড কারেন্ট কত লাগে। তো 200 ভোল্ট থেকে দেখলো যে আমাদের ফিল্ড কারেন্ট লাগে 3.8 অ্যাম্পিয়ার। এখন আমাদের শান্ট জেনারেটরের অর্গানাইজেশনটা কিরকম থাকে, যেখানে একটা শান্ট কয়েল থাকে আর শান্ট, আর এটা থাকে হচ্ছে ভি শান্ট, শান্টের ভোল্টেজ। আর এখান থেকে যে কারেন্টটা যাবে এটা হচ্ছে শান্টের কারেন্ট। তাহলে এখান থেকে আমরা যদি রেজিস্ট্যান্স বের করতে চাই, সেটা হবে শান্টের ভোল্টেজ ডিভাইডেড বাই শান্টের কারেন্ট। তো এই যে 200 ভোল্ট আমরা রাখতে চাচ্ছি, 200 ডিভাইডেড বাই 3.8, এখানে আসবে 52.6 ওহম। আর আমাদের আগের বার চেক করে দেখবেন, আগের বার ছিল হচ্ছে 40 ওহম, তাহলে 52.6টা যদি 40 থেকে বাদ দিই, আমরা হচ্ছে এডিশনাল আমাদের আরো 12.6 ওহম লাগবে এটা পাওয়ার জন্য, কারণ 40 ওহমের গ্রাফে তো আমরা এটা পাবো না। তাহলে আরো 12.6 অ্যাড করে এটা রেজিস্ট্যান্সটা হচ্ছে 52.6 বানিয়ে নিই। Without this additional resistance, determine the load current supplied by the generator when the terminal voltage is 200 ভোল্ট। আচ্ছা, এখন বলছে যে এই অ্যাডিশনাল রেজিস্ট্যান্সটা আমরা দিব না, আমাদের লোড কারেন্ট কত হবে যখন টার্মিনাল ভোল্টেজ 200 ভোল্ট আর আর্মেচার রেজিস্ট্যান্স 0.4 ওহম। আচ্ছা, কি হয়েছে? আচ্ছা, এখন আমরা ইনফরমেশন যেগুলো আছে ওগুলা দিয়ে একটু কাজ করব। পরের পার্টটা, এই পার্টটা সোজা, পার্টটাতে ঝামেলা নাই। তাহলে আর্মেচার কয়েল, এটা আমাদের লোড।
শান্টের যে ফিল্ড, এটা আমরা হচ্ছে আগের বার ক্যালকুলেট করে বের করছি যে শান্টের ফিল্ড হচ্ছে 40। আর্মেচারেরটা ওরা বলে দিছে একটু আগে, দেখেন পার্ট বি তে আর্মেচার রেজিস্ট্যান্স 0.4 ওহম। তাহলে এটা হচ্ছে 0.4। টার্মিনাল ভোল্টেজ আমরা নিজেরা ক্যালকুলেট করলাম 200 ভোল্ট। টার্মিনাল ভোল্টেজ এটা না, টার্মিনাল ভোল্টেজ হচ্ছে লোডের বরাবর যেটা। এটা হচ্ছে আমাদের ইনফরমেশন দেওয়া আর কি। আমাকে কি বের করতে বলছে দেখি, আমাকে বের করতে বলছে লোড কারেন্ট। এই যে এটা বের করতে বলছে। এদিকে আমাদের আছে শান্ট কারেন্ট। তো লোড কারেন্ট আমরা তো ওই এদিকে যে কারেন্টটা যায় এটা হচ্ছে আর্মেচার কারেন্ট। লোড কারেন্ট বের করার একটাই উপায় আছে, আর্মেচার কারেন্ট ইকুয়াল টু লোড কারেন্ট প্লাস শান্ট কারেন্ট। আচ্ছা, আমরা একটু দেখি আমাদের শান্ট কারেন্ট কি বের করার উপায় আছে। হ্যাঁ, এখানে 200 ভোল্ট, এই যে 200 ভোল্টটা এটা আমাদের শান্টের বরাবরও 200 ভোল্ট দিবে। তাহলে শান্ট কারেন্ট কি হবে? শান্ট কারেন্ট হবে 200/40, এখান থেকে আসলো 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমাদের আর্মেচার কারেন্ট বের করার কি কোনো উপায় আছে কিনা? আর্মেচার কারেন্টটা আমরা এইভাবে ডাইরেক্টলি নিয়ে আসতে পারি না, এরকম কোনো সুবিধা আমাদের নেই। তাহলে আমাদের আরেকটা ফর্মুলা যেটা ছিল, ই ইকুয়াল টু ভি, ইজি ইকুয়াল টু ভি প্লাস আই এ ইন্টু আর এ, এখান থেকে আমরা ট্রাই করতে পারি আর্মেচার কারেন্টটা নিয়ে আসা যায় কিনা। আচ্ছা, এখন জেনারেটেড ইএমএফ, জেনারেটেড ইএমএফটা আমরা কিভাবে পাবো এটা তো আমাদেরকে বলে দেয় নাই। দেখেন আমাদের ফিল্ড কারেন্ট পাইছি কত, 5 এম্পিয়ার। তো 5 এম্পিয়ারের জন্য জেনারেটেড ইএমএফ কত সেটা একটু আমাদের দেখতে হবে। তো এই যে গ্রাফের এখান থেকে নিতে হয় এটা, ফিল্ড কারেন্ট হচ্ছে 5 এম্পিয়ার। এটা আমরা আমাদের যেটা ওপেন সার্কিটের গ্রাফ, এই কার্ভটা থেকে আমরা দেখবো যেখানে কত আসে। এই গ্রাফটা একটু বেটার প্রোভাইড করে দিবে এক্সামে যদি দেয়, যাতে আপনারা রিডিং নিতে পারেন। আর না নিতে পারলে দেখেন যেখানে যদি 200-200 মাঝামাঝি থাকে, এটা 200, তো এটা 260, এটা 230-এর মতো কিছু একটা হবে আর কি। এটা যে যার কাছাকাছি আন্দাজ করে নিয়ে নিয়ে আর কি, যদি গ্রাফটা ক্লিয়ার না থাকে। হয়ে গেল, তাই 230-এর মতো ওরা পাইছে 228। আচ্ছা, আমরা 228-ই ধরে ওদেরটা ফলো করার জন্য। এক্সামে আপনারা যেটা দেখে আন্দাজে যেটা মনে হয় আর কি। ঠিক আছে, ক্লিয়ারলি ইয়া করে দেখেন, এখন 200 আর 260-এর মাঝে হচ্ছে 190 বসাই দিয়ে না, ওটার মাঝামাঝি একটা ভেদন মিলিয়ে হবে। আচ্ছা, টার্মিনাল ভোল্টেজ 200 ভোল্ট, এটা বলে দিছে। আই এটা আমরা জানি না। আর আর্মেচার রেজিস্ট্যান্স কি দিয়ে দিছে? পার্ট দিতে বলে দিছে, আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে 0.4 ইন্টু 0.4। তাহলে এখান থেকে আমরা আই এ বের করতে পারবো 228.8 মাইনাস 200 ডিভাইডেড বাই 0.4। এখান থেকে আমরা আর্মেচার কারেন্ট পেয়ে গেলাম। আচ্ছা, আর্মেচার কারেন্ট যদি পেয়ে যাই, আমাদের শান্টেরটা কি করছি, এই যে শান্টেরটা তো করছি, এটা 5 অ্যাম্পিয়ার আসছে। তাহলে আমাদের এই যে এই ফর্মুলাটা প্রথমটা, আইএল ইকুয়াল টু আর্মেচার কারেন্ট আইএ মাইনাস আই শান্ট। এখান থেকে আমরা হচ্ছে লোড কারেন্টটা পেয়ে যাবো। আচ্ছা, আজকে এতটুকুই। আর এটা আপনাদের অ্যাসাইনমেন্ট 3। আমরা বোধহয় আগের গুলার ডেট কবে দিছে তো আমার খেয়াল নাই, একটু চেক করে দেখি। 29 তো, 29 এর পরে। আচ্ছা, আমাদের কি 5 তারিখ পর্যন্ত ক্লাস হবে, কেউ কি জানেন? স্যার 4 তারিখ পর্যন্ত তো হওয়ার কথা। 4 তারিখ না, তাহলে এটা তো ওটার সাথেই জোড়া লাগিয়ে দিতে হবে আর কি। আমাদের 29 হচ্ছে, দেখি আমরা কি অবস্থা। 29 হচ্ছে ফ্রাইডে, 30, তাহলে আমাদের এটা 30 এতে হবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস হিসাবে নিজের জন্য, ঠিক আছে, এটা আলাদা প্যারা হিসেবে নিয়েন না। আপনারা 30 তারিখের মধ্যে দিয়ে দিন আর কি। এটা করলে আপনাদের একবারে প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। আমরা অনেকগুলো ম্যাথ দেখাইছি,
তো এটা করার পরে এটা আমাদের অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে গেল যে আচ্ছা আমরা পারি, একটা নতুন ম্যাথ দিলেও ফিগার আউট করতে পারবো। স্যার আগে দুইটা আছে ওটা একটু ক্লিয়ার করে ফেলুন। আচ্ছা আজকে এতটুকুই, আজকে ডিসি মোটর ধরা শিখে